আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে একটা হেডেক ডে ছিল, কারণ পরপর দুইটা অর্ডার যদি একই দিনে চলে আসে, গরুর মাংসের আচার এবং প্রোটিন বল, দুটোটাই কিন্তু আমাদের যত হোমমেড ফুড, এটা আমরা একেবারে টাটকা টাটকা তৈরি করে তারপর ঠান্ডা করে প্যাকেজিং করে পাঠিয়ে দিই। আমরা কোনো রকম বাসি বা আগের দিন এটা কাউকে দেই না। তো তার উপর আবার আজকে মিস্টার হাজবেন্ড একটা স্পেশাল কিছু খাওয়ার ডিমান্ড করেছিল। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা, কারণ রাত্রে থেকে বাচ্চাটার খুব পরিমাণে জ্বর ছিল। সকালটা খুবই সুন্দর হয়, যেহেতু আমি সকালে ঘুম থেকে দেরি করে উঠলেও আমাকে কথা শোনানোর বকা দেওয়ার কেউ নাই, হাজবেন্ডকে নাস্তা বানিয়ে দেওয়ার ঝুট ঝামেলাও নাই। কিন্তু আসল সমস্যা শুরু হয় এখন থেকে। উঠার পর প্রথমে বাচ্চা কাচ্চাগুলোকে গোসল করাই, যে এগুলোর ভেতরে করে আজকে খাবার ডেলিভারিতে যাবে। তারপর রসুন গুলাকে ছিলে বাকি সবকিছু প্রসেসিং করে আস্তে আস্তে হাজবেন্ড বাজার থেকে মাংস নিয়ে চলে আসে। তারপর যে দেখেন গরুর মাংসের আচার কিন্তু কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছে। ভিডিওতে যতটা ইজি দেখছেন, বাস্তবে করতে গেলে ততটাই হালুয়া টাইট অবস্থা হয়ে যায়। কারণ এটা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে করতে হয়, মানে 1-1.5 ঘন্টার মতো কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়। হাতের অবস্থা 12টা, বুঝতেই পারছেন সবাই। আর এই যে 1 কেজি গরুর মাংসের আচারের সাথে টেস্টিং জার, বালাচোয়া টেস্টিং জার ফ্রি, এবং এই প্রোটিন বল পাঠিয়েছিলাম আমার দাদির জন্য। এই যে পার্সেল গুলো মিস্টার হাজবেন্ডকে প্যাকিং করতে বসিয়ে দিয়েছিলাম, এই ফাঁকে কিন্তু রান্না বান্না চলছে পুরো দমে, হট দমে। এখানে আমি মাংস খাচ্ছিলাম। এখন অনেকে বলবেন ছি ফকিন্নি 4 পিস, ছি 4 পিস, আমরা দুইজন মানুষের 2 বেলার জন্য 4 পিসের জায়গাতে 16 পিসের কোনো দরকার নাই, তাই না? আর আমি পোলাও রান্না করতে গিয়ে শুধু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে। তেল দিতে ভুলে গিয়েছিলাম, পরে ভাবলাম নষ্ট হয়ে গেল, কি করবো। আর এই যে পোলাও রান্না করার জন্য ঘি, খাঁটি ঘি কিন্তু পেয়ে যাবেন পজিটিভ সুরতপুর বাজার পেজে। তারপর আমি মাথা খাটিয়ে বুদ্ধি বের করে কড়াইয়ের ভিতরে প্রথমে একটু তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে রাইসের একটা কোডিং দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা, তার উপরে ঘি ছিটিয়ে দিলাম। তারপরে আবার রাইসের আরেকটা কোডিং দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে তারপরে ঘি দিলাম। আপনারা এই প্রসেসেও কিন্তু পোলাও কুক করতে পারেন, খুবই মজা লাগে, ট্রাস্ট মি, খুবই মজা হয়েছিল। মিস্টার হাজবেন্ড বুঝতেই পারে নাই আমি যে চোরা টেকনিক অবলম্বন করে করেছি। যদিও আমি তাকে বলে দিয়েছি, কারণ আমার পেটে কোনো কথা হজম হয় না আমার হাজবেন্ডকে না বলা পর্যন্ত। এটা কিন্তু শুধুমাত্র আমার হাজবেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর হচ্ছে রোস্ট করতে চলে গেলাম। তো রোস্ট করতে গিয়ে দেখুন, প্রথমে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই যে রেডিমেড রোস্টের মশলা, এটা আপনারা যদি রেডিমেড মশলা নিতে চান তাহলে আমি আপাতত পেজের নাম বলবো না, কিছুদিন পর সিক্রেট সারপ্রাইজ আসছে যে আমি রোস্টের মশলা কোথা থেকে নিই এটা আপনাদেরকে জানাবো। মানে রেডি টু কুক অবস্থায় সব মশলাগুলো পাওয়া যায় ওই পেজটাতে। তারপর দেখুন যে রোস্টের গ্রেভিটা যখন ঠিক এরকম হয়ে গিয়েছে, তখন এটা এক এক করে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মানে কি বলবো, আজকে এত পরিমাণে ক্লান্ত লাগছিল, কারণ বাচ্চার যেহেতু জ্বর, রাত্রে ঠিক মতো ঘুমাতে পারেনি, তার উপরে বাচ্চা তার বাবাকে খুব পরিমাণে জ্বালাচ্ছিল, কান্না করছিল, একটু পর পর গিয়ে ওকে মেডিসিন খাওয়ানো, খাবার খাওয়ানো। ওর বাবা পুরোটাই করেছে, কিন্তু ওর কান্নাকাটির শব্দ কানে আসলে মায়েদের কিন্তু ভাল লাগে না, মায়েদেরও মন মেজাজটা খুবই খারাপ লাগে বাচ্চা যখন অসুস্থ থাকে, বেশি পরিমাণে খিটখিট করতে থাকে। এই যে রান্না হয়ে গিয়েছে। বাচ্চার মায়েরা বাচ্চাকে অবশ্যই খুব পরিমাণে সতর্ক রাখবেন, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর হাজবেন্ড একটা ডিমের কারি খেতে চেয়েছিল, আমি একেবারে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যতীত একটা ডিমের কারি রান্না করেছি, যেখানে শুধুমাত্র আদা রসুন বাটা, সামান্য একটু লবণ এবং কিছু মরিচ ফেলে দিয়ে করেছি। সামান্য একটু টমেটো দিয়েছিলাম, পাকা টমেটো দিতে পারেন, কাঁচা টমেটোটা দিলে টেস্ট একটু অন্যরকম মাত্রায় চলে যায়। তারপর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে টমেটো গুলো না গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, ওয়ান কাইন্ড অফ কষানো যাকে বলে। তারপর কষানো হয়ে গেলে এটাতে পানি দিয়ে বাকি প্রসেসিং এ চলে যাব। এই ফাঁকে কিন্তু আমি চুলায় অন্য তাওয়ার ভিতরে আর কি আলু ভেজে নিচ্ছিলাম। এই যে আলুগুলো, ভাজা আলু আমি দিয়ে দিচ্ছি। আলু ভাজার ভিডিওটা আর নেইনি, মানে এত কিছু করা যায় না রান্না করার সময়, ভিডিও করাও একটা প্যারা যদি কেউ না থাকে। আর আমি স্ট্যান্ডে লাগিয়ে করিনি, আমার রান্নাঘরটা একটু পরিসরটা অন্যরকম, স্ট্যান্ড লাগালে জায়গা হয় না। তো হাতে মোবাইল ধরেই করতে হয়েছে, বুঝতে পারছেন হাউ মাচ স্ট্রাগল। তারপর দেখেন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে যখন দেখবো যে আলুটাও কষা কষা হয়েছে, আলুটা যেহেতু ভাজা এখানে কিন্তু প্রপারলি কুকড হয়নি, মানে সেদ্ধ হয়নি, তো সেদ্ধ করার জন্য একটু পানি দেওয়ার প্রয়োজন। তো দেখেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বলক উঠে গেলে এবার আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, এটা বেটার টেস্ট দেয়। আদারওয়াইজ টক দই দিলে আরো বেশি মজা লাগে। আমার ঘরে যেহেতু টক দই ছিল না, আমি অল্টারনেটিভ হিসেবে এখানে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে নিয়েছি।
তারপর দেখেন আমি এখানে ডিম দিয়ে নিচ্ছি। এখন অনেকে বলবে মাত্র 2টা ডিম, জি আমরা 2জন মানুষ কি 4টা ডিম খাবো? এটা হচ্ছে তাদের জন্য যাদের সমালোচনা করা ছাড়া অন্য কোনো কাজ থাকে না। ভালো না লাগলে ভিডিও স্কিপ করতে পারেন, ইগনোর করতে পারেন, ব্লক করে রাখতে পারেন, পেজ আনফলো করতে পারেন। দেখবেন আবার সমালোচনা করবেন, আবার কমেন্টে গিয়ে গালিও দিবেন। এটা তো ঠিক না। এই যে ডিমের কারি রেডি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ফলো করে সাথে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর এই যে দেখেন এই বাদামগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ভেজে তারপর ক্রাশড করে নিতে হয়েছিল আমাদের প্রোটিন বল বানানোর জন্য। বাকি প্রসেস আমি দেখাবো না, সিক্রেট রেসিপি দেখালে তো শিখে যাবেন। মানে আমার বিজনেসে আমার নিজস্ব কিছু প্রাইভেট পলিসি, প্রাইভেট ট্রিপস আছে, সেগুলো তো আমি শেয়ার করবো না। আমি যখন প্রোটিন বল বানাচ্ছিলাম মিস্টার হাজবেন্ড ভিডিও নিয়ে দিচ্ছিল, যদিও আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি, তারপর সেই ভিডিওগুলো নিয়েছে। এই যে আমার প্রোটিন বল কিন্তু রেডি। এই প্রোটিন বলগুলো বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য ট্রাস্ট মি খুবই হেলদি। আপনি যদি এই প্রোটিন বল অর্ডার করতে চান তাহলে প্রিয়াস কিচেন পেজে চলে যান। থ্যাংকস ফর ওয়াচিং।